বন্ধুরা, আজকে এলাম আমার স্বরচিত গল্প বোবা কান্নার অন্তরালে গল্পটির দ্বিতীয় পর্ব আজকে পাঠ করব। তাহলে শুরু করা যাক। মায়ের খুবই ইচ্ছা ছিল আমি যেন খুব বড় একজন ডাক্তার হতে পারি। অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে পয়সা জমিয়ে তিনি আমাকে ডাক্তার করে ছেড়েছিলেন। স্কুল থেকে ফিরে এসে একটু বিশ্রাম নেওয়ার পর বিকালবেলায় মা পরপর 3 টাইম টিউশন করতেন। ছোট ছোট ছেলেমেয়েরা পড়তে আসতো বাড়িতে। মনে পড়ে যেদিন আমি জয়েন্ট দিয়ে ডাক্তারিতে ভালো র্যাঙ্ক করে সরকারি মেডিকেল কলেজে চান্স পেলাম। সেদিন আমার মায়ের কী যে আনন্দ হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মা আমার হাসতে হাসতে 2 চোখ জলে ভরে গেছিল। আমি ছোট থেকে দেখে আসছি কোনো কিছুতে সফল হলে মা আমার হাসতে হাসতে কেঁদে ফেলতেন। আমার মনে হতো মায়ের মন আকাশে ঘন কালো দুঃখের মেঘ জমে আছে। সেখান থেকে কখনো কখনো সেই দুঃখগুলি অশ্রুরূপ বৃষ্টি হয়ে ঝরে পড়ে। কিন্তু আমি নিরুপায়, আমার করার কিছুই নাই। ওই যে বললাম, বাবার কথা জিজ্ঞাসা করতে গেলেই খুব কায়দা করে মা আমার প্রসঙ্গ এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যেতেন। যাই হোক, ডাক্তারি পড়তে যাওয়ার ওই কয়েকটা বছর মায়ের সুখ দুঃখের খবর তেমনভাবে নিতে পারিনি। মাঝে মধ্যে বাড়িতে আসতাম বটে, 2-1 দিনের বেশি থাকতে পারিনি ঘরে। আর মাও কলেজ কামাই করে থাকতে দিতেন না। প্রথম প্রথম মাকে ছাড়া কলকাতার মেসে থাকতে খুবই কষ্ট হতো। ধীরে ধীরে সেটাই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল আমার। 12 জন বন্ধু মিলে এই মেসটাতে থাকতাম। বন্ধুগুলো সত্যি খুব ভালো ছিল। একে অপরে আমরা সুখ দুঃখের সাথী ছিলাম। যাই হোক, মায়ের অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা ও আশীর্বাদের ফলেই আমার মনে হয় ডাক্তারিতে এত ভালো ফল করতে পেরেছিলাম। তাই গোল্ড মেডেলটা এনে আমি মায়ের গলায় পরিয়ে দিয়ে বলেছিলাম, মা, এ সম্মান আমার নয়, তোমার প্রাপ্য। সেদিন মা আমাকে জড়িয়ে ধরে, বাবু, তুই আমার মান রাখলি রে, তুই আমার মান রাখলি বলে অঝোর ঝরে কেঁদেছিলেন। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম প্রথমটায়। সম্বিত ফিরে পেয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে বলেছিলাম, মা, চুপ করে বলছি, তোমাকে আর আনন্দের কান্না কাঁদতে হবে না, তাহলে আমিও কেঁদে ফেলবো। কিন্তু এবার মা অন্যান্য বারের মতো এবারেও নিজেকে সামনে নিয়ে চোখের জল মুছে ফেলে বাক্সটা খুলে কিছু টাকা আমার হাতে দিয়ে বললেন, বাবু, খুশিতে আমার চোখে জল চলে এসেছিল রে, এই নে, এতে 1,000-5 টাকা আছে, যা বন্ধু বান্ধব মিলে কিছু খা গিয়ে যা। আমিও আনন্দে আত্মহারা হয়ে যাবার ভান করে মায়ের হাত থেকে টাকাটা নিয়ে বেরিয়ে গেলাম। যাবার সময় বলে গেলাম, মা, ফিরতে আমার রাত হবে, কিন্তু চিন্তা করো না।
টাকাটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলাম বটে, কিন্তু একটা টাকাও আমার খরচ করতে ইচ্ছে করলো না। মন খুবই ভারাক্রান্ত। আমার মনে হতে লাগলো, আমি কি মাকে কোনোদিনও এই হতাশা থেকে মুক্তি দিতে পারবো না। আমার একটু নির্জনে বসে থাকতে ইচ্ছে করছিল, তাই অটো ধরে সোজা চলে গেলাম গঙ্গার ধারে। পাড়টা বেশ উঁচুতে। আমি সেই নদীর পাড়ে বসে নদীর নবযৌবনা নারীর ন্যায় ছুটে চলা দেখতে লাগলাম। আমার মনে হতে লাগলো, এই যে নদী ছুটে চলেছে, তার গন্তব্যপথ তো অজানা, অচেনা, কিন্তু লক্ষ্য স্থির রেখে সে এগিয়ে চলেছে। সে জানে একদিন একদিন সাগরের গর্ভে লীন হবেই সে। আবার কপাল মন্দ হলে মাঝপথেই স্তব্ধ হয়ে গিয়ে হ্রদে পরিণত হতে হবে। তেমনি আমরাও জানি না আমাদের চলার গতিপথে বন্ধুরতা বা প্রতিবন্ধকতা কতটা আসবে, কোন পথে গেলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো কিছুই জানি না। তবে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। তাই মা যে লক্ষ্যকে অবলম্বন করে এগিয়ে চলেছে, হয়তো ঈশ্বর মায়ের সেই লক্ষ্য পূরণ করলেও করতে পারেন। এইসব মনে করে মনটা অনেকটা হালকা হলো। বর্তমানে আমি একটি বড় বেসরকারি হসপিটালে কর্মরত। আমি ক্যান্সার নিয়ে রিসার্চ করছি। একটু আধটু নাম ডাকা হয়েছে বলে আমার মনে হয়। সপ্তাহে 2 দিন করে গোটা 2-3 ডায়াগনস্টিক সেন্টারে আমাকে যেতে হয় রোগী দেখতে। আমার স্ত্রী রিমা সত্যি খুব ভালো মেয়ে, রূপে গুণে গর্ব করার মতো। সবথেকে বড় কথা হলো ও ঘোর সংসারী। সংসারে কিভাবে মানিয়ে নিতে হবে বা মেনে নিতে হবে, এক কথায় অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা ও ভালোভাবেই রপ্ত করেছে। যার জন্য আমার মা, প্রতিবেশীরা, এমনকি বাড়ির চাকর বাকরেরা পর্যন্ত আমার গিন্নির প্রশংসায় পঞ্চমুখ। জুওলজিতে অনার্স ছিল। এমএসসিতে ভর্তি হওয়ার আগেই আমার সাথে মামার তৎপরতায় আমাদের বিয়েটা হয়ে গিয়েছিল। বেশ ধুমধাম করে হয়েছিল বলা যেতে পারে। আমাদের একমাত্র মেয়ে পায়েল স্বভাবেও অনেকটা রবি ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের মিনির মতো। সারাক্ষণ গোটা বাড়িটাকে মাতিয়ে রাখে, যাকে তাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। আমাদের বাড়ির কাজের মেয়ে রোশনিকে পর্যন্ত ব্যতিব্যস্ত করে তোলে। বাড়িতে যে কোনো অতিথি আসুক না কেন, আগে ভাগে মিনি তার সঙ্গে পরিচয় পর্বটা সেরে ফেলে এবং বক বক করতে শুরু করে দেয়। ওর সবচেয়ে বেশি ভাব ওর ঠাকুরমার, অর্থাৎ আমার মায়ের সাথে। আমার মা পায়েলকে পেয়ে যেন দুঃখ যন্ত্রণার হাত থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পেয়েছিল। মাঝে মধ্যে পায়েলের সঙ্গে প্রাণ খোলা হাসতে দেখে আমার ভীষণ ভালো লাগতো। চাকরি থেকে অবসর নেওয়ার পর মাকে কিন্তু আর বেশি দিন বাঁচিয়ে রাখতে পারিনি। এমনিতেই মায়ের সুগার ছিল হাই, ইনসুলিন নিতে হতো ঘন ঘন। তারপর হাই ব্লাড প্রেশার, ব্লকেজও ধরা পড়েছিল হার্টের। বিশেষজ্ঞের মতানুসারে এখনই অবশ্যই অপারেশন করার দরকার নেই, কিছু ওষুধ লিখে দিয়েছিলেন নিয়মিত সেবন করার জন্যে। আমি 3 দিনের জন্য মুম্বাই গিয়েছিলাম একটা সেমিনার অ্যাটেন্ড করতে, যেখানে ক্যান্সার বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এদিকে আমি যাওয়ার পরের দিন মা একাদশীর উপবাস করেছিলেন। তারপরের দিন সকালে রিমা মায়ের ঘরে চা বিস্কুট নিয়ে দরজায় নক করতে থাকলো, কিন্তু মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশী 2জন যুবককে ডেকে ঘরের দরজা ভেঙে ফেলা হলো। ঘরের ভিতরে রিমা গিয়ে দেখে শাশুড়ি মায়ের নিথর দেহটা খাটের উপর পড়ে আছে।
সারা শরীর বরফের মতো ঠান্ডা। রিমার সঙ্গে সঙ্গে তার স্বামী কর্ণের বন্ধু ডক্টর বিভাস দাসকে ফোনে ডাকলেন। ডক্টর দাস সঙ্গে সঙ্গে চলে এলেন এবং ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে বললেন সম্ভবত ওনার সুগার ফল করে গিয়ে মারা গিয়েছেন। এখানে আমার দ্বিতীয় পর্ব শেষ হলো বন্ধুরা। এরপর তৃতীয় পর্বটা পাঠ করব কয়েকদিন পর। আপনারা শুনবেন অবশ্যই। নমস্কার।